ভিতরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ভিউয়ার্স, শাকিব খান বরবাদ মানে এটা কি আসলেই শাকিব খানের কোনো সিনেমার টিজার ছিল? মানে বাংলাদেশে কোনো সিনেমার টিজার ছিল? আমি ভাই একটু নিজের শরীরে নিজে একটু চিমটি কাটি। বরবাদ, শাকিব খান, হোয়াট আ প্রেজেন্টেশন, মেহেদী হাসান হৃদয়। মানে আপনার প্রতি মানে শাকিব খান কী করেছে একটু আসতেছি, জাস্ট একটু পরিচালকের বরাবর একটু কথা বলে নেই। আপনার প্রতি ছোটো পর্দার মিডিয়ার নির্মাতা হিসেবে, নাটকের নির্মাতা হিসেবে যতটা না উনিহা ছিল বা খারাপ লাগা ছিল বা সন্দেহ ছিল আদৌ আপনি কি করতে পারবেন এই বিষয় নিয়ে যেই দ্বিধাদ্বন্দ্বটা ছিল, সেটা তো আপনি কাটিয়ে উঠেছেনই। এবং অবিশ্বাস্য রকমভাবে শাকিব খানকে যেভাবে বরবাদে তুলে ধরেছেন, এখানে একজন রেপিস্ট, একজন অবাধ্য সন্তান, শেষে শাকিব খানের বড় দাড়িতে যে মানে জিরো কাট চুলে যে লুকটা দেখলাম, মানে আমি কয়েকটা খণ্ডে বরবাদের এই টিজারটা নিয়ে কথা বলতে চাই। ভিউয়ার্স, আপনারা একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন, দেখেন আপনাদের মানে চিন্তাধারার সাথে আমার চিন্তাটা মিলে কিনা। আর যারা ইতিমধ্যে টিজারটা দেখেছেন একটু কমেন্টস করে জানান আপনাদের কাছে আসলে টিজারটা কেমন লাগলো। আমি শুরুতে টিজারটা যখন ওপেন হলো তখন একজন মায়ের আকুতি শুনলাম। মানে সন্তান যখন মায়ের অবাধ্য হয়ে যায়, সেই অবাধ্য সন্তানের প্রতি মায়ের আকুতিটা সন্তানের বাবার সামনে যখন বলে, মানে এইটা জাস্ট একটা ফিলিংস ছিল। এরপরে মিশা সওদাগর সাহেব যখন এসে দাঁড়ান, মানে তার যে মানে পুরো ফেশিয়াল এক্সপ্রেশন, মানে বিশ্বাস করেন ভাই, মিশা সওদাগরকে তো আমি জীবনে অসংখ্য সিনেমায় দেখেছি। আমরা যারা বাংলা সিনেমা দেখি মিশা সওদাগরের সাথে অবশ্যই আমরা পরিচিত, বাট যারা সচরাচর বাংলা সিনেমা দেখে না, মানে একেবারেই একটু ভিন্ন টাইপের অডিয়েন্স, যারা রেগুলারলি দেশীয় সিনেমা দেখে না, বহির্বিশ্বের সিনেমা দেখে যারা অভ্যস্ত, তারাও জাস্ট মানে হাঁ করে তাকিয়ে থাকবেন অ্যান্ড ফিদা হয়ে শুনবেন যে ভাই এটা আসলে কি ছিল। প্রথম এন্ট্রি, এরপর মিশা সওদাগরের ফেশিয়াল এক্সপ্রেশন, এরপর আমি যেটা দেখলাম একজন ড্রাগ অ্যাডিক্টেড একজন মানুষটাকে দেখলাম, যে মানুষটা শাকিব খান, এবং পর্দায় তিনি ক্যামেরার সামনে তার এমন একটা প্রেজেন্টেশন ছিল, ড্রাগ অ্যাডিক্টেড বা নেশাগ্রস্ত একজন যুবক, জাস্ট ভয়ঙ্কর, দুর্ধর্ষ ভয়ঙ্কর। এরপর দেখানো হলো র্যাপিস্ট একজন শাকিব খানকে, যে শাকিব খান মানে জাস্ট এই যে আমি কথা বলতেছি না, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এজ এ শাকিব লাভার হিসেবে, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে, এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি কল্পনার বাইরে যে এই প্রেজেন্টেশন মানে ভাবা যায়। মেহেদী হাসান হৃদয় একেবারে ভাই মানে ইয়ার বাইরে। হ্যাঁ, মানে আমাদের একটা সিলেবাস থাকে, কিন্তু আমরা যারা স্টুডেন্ট লাইফে স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়াশোনা করেছি, আমাদের কিন্তু একটা সিলেবাস থাকে। এই সিলেবাসের মধ্যে আমরা পড়াশোনাটা করি এবং এখান থেকেই হচ্ছে পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমরা হচ্ছে গিয়ে করার চেষ্টা করি। বাট এই বরবাদ পুরো সিলেবাসের বাইরে এসেছে। মেহেদী হাসান হৃদয় ভাই পুরো সিলেবাসের বাইরে এসেছে। আমরা কল্পনাও করতে পারি নাই এরকম কিছু হবে। আমরা ভাবলাম একরকম এবং পুরো বিষয়টা ইউটার্ন নিয়ে হয়ে গেছে অন্যরকম। এরপরে ভায়োলেন্সের কথা কি বলবো, দুর্ধর্ষ ভায়োলেন্স, সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে ভিজিএম, প্রত্যেকটা জায়গায় এমনভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে ভায়োলেন্সটাকে, জাস্ট মানে শরীরটা থর থর করে কাঁপতেছে, এরকম একটা ফিলিংস আমার এখনও আছে। আমি 3 বার দেখেছি, টোটাল 3 বার দেখার পর আমি যতটুকু ক্যাচ করতে পেরেছি, জাস্ট মানে এই শাকিব খান
কাউকেই পরোয়া করে না, জাস্ট তার প্রেমিকাকে ছাড়া। মানে তার একটা লক্ষ্য হচ্ছে তার প্রেমিকা, আর এই প্রেমিকার জন্যই দেখলাম সে সব কিছু করতে পারে। মানে তার ভালোবাসার জন্য, তার ভালোবাসার মুখে কি সে হাসি ফোটাবে? আর অবাধ্য সন্তান সে কেন হলো? নেশাগ্রস্ত সে কেন হলো? কেনই বা সে রেপিস্ট হলো? তার তো একটা মেয়ের প্রতি অনেক ভালোবাসাও দেখলাম। কোনো একজন মেয়ের প্রতি যখন একজন পুরুষের ভালোবাসা থাকে, সেই পুরুষটা আবার অন্য কাউকে রেপ করতে পারে। মানে এইটা ভাই, মানে কি যে হতে চলেছে জাস্ট ভাবনার বাইরে। একটা থানার মধ্যে দেখলাম পুরো পুলিশ স্টেশন, মানে জাস্ট সব কিছুকে কিল করে ম্যাসাকার পরিস্থিতি ভাই। শেষের দিকে যখন দেখলাম যিশু সেনগুপ্তর ফেসটা দেখাচ্ছে, তখন আমি ভাবতেছিলাম যে ওনার ফেসটা দেখাবে না, মানে কোনো একটা আছে না, একটা দর্শকের আগ্রহটাকে, এক্সাইটমেন্টটাকে ধরে রাখার জন্য যে এটা কে ছিল, যিশু সেন ছিল বা অন্য কেউ ছিল, আমি ভাবছিলাম ওনার চেহারাটা দেখাবে না। বাট দেখানোর পর ভাবলাম ওনাকে কি এক্সপোজ করে দেওয়া হলো, ওনাকে কি লুকিয়ে রাখা যেত না? পরে যখন ওনা এই টাইপের কিছু একটা দেখলাম, পরে মনে হলো যে আরে ভাই, ওনাকে দেখানোটাই ভালো হয়েছে। এরপরের যখন শেষের দিকে হেলিকপ্টার মেবি নাকি একটা গাড়িতে ওঠার আগে, আমি সিনটা মনে করতে পারতেছি না, মেবি হেলিকপ্টারে ওঠার আগে বৃদ্ধ না, অ্যাকচুয়ালি দাড়িটা বড় ছিল, এখানে মানে চেহারার মধ্যে কীরকম একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার ছিল, জিরো কাটের চেয়ে একটু বড় চুলটা ছিল, এবং তাকানোটা না লোমহর্ষক ছিল। আমি এরকম মানে অতীত ভুলে গেছি। দেখেন, আমরা ন্যাচারালি যেটা হয়, আমরা বর্তমান কাজকে অনেক সময় যদি মন মতো না হয় অতীত দিয়ে বিবেচনা করি। সাপোজ গত 4-5 বছরে মানে শাকিব খানের যে কোনো সিনেমার ক্ষেত্রে একটা মাইলস্টোন হচ্ছে গিয়ে তুফানকে বিট করতে পারে এমন কাজ আর কি করতে পারবে? রায়হান রাফি ছাড়া কি এরকম কেউ ছিল আমাদের মাথায়? কিন্তু এটা জীবনেও আসে নাই বা ভুলেও আসে নাই, আমরা কেউ কল্পনাও করতে পারি নাই মেহেদী হাসান হৃদয় নামক একজন কেউ আসবেন এবং তিনি রায়হান রাফির চেয়েতেও ভালো কিছু করবেন। নিশ্চয়ই মেহেদী হাসান হৃদয়ের কাজটাকে হয়তো ভবিষ্যতে অন্য কেউ বিট করবে, বাট এখনও পর্যন্ত যেই মানে ইয়াটা সেট করে দিয়েছেন মেহেদী হাসান হৃদয়, যে একটা জায়গায় আসলে বরবাদকে তুলে দিয়েছে, সেই জায়গা থেকে এইটাকে বিট করা না একেবারে ইম্পসিবল একটা ঘটনাই মনে হচ্ছে। মানে নেক্সট যিনি কাজ করবেন তাদের জন্য একটা সতর্কবার্তা, তাদের জন্য নিঃসন্দেহে একটা সতর্কবার্তা। অ্যান্ড আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই, সেটা হলো লোকেশন। ভাইরে ভাই, যে পরিমাণের লোকেশন আমরা দেখেছি, যে ভাঙচুর আমরা দেখেছি, এটা তো আমাদের বাংলাদেশি সিনেমায় কোনোদিন কল্পনা করা যায় না। এই রেঞ্জে মানে যে রেঞ্জে ক্যামেরা তুলে আনা হয়েছে এই স্টোরিটাকে, এটা জাস্ট ভাই মাইন্ড ব্লোয়িং। বাংলাদেশি সিনেমার প্রেক্ষাপটে কেউ যদি আমাকে বলেন যে ভাই আপনি এটাকে 10-এ কত দিবেন, আমি এইটাকে 10-এ দিব 100, 10-এ দিব 100 প্লাস, 10-এ দিব 100 প্লাস। হচ্ছে আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করতে চাই, কালার গ্রেডিংটা আমার কাছে একটু মনে হচ্ছে আরও আপডেট করা উচিত। হয়তো বা তড়িঘড়ি করে টিজারটা দেওয়ার কারণেই মেবি কালার গ্রেডিংটা একটু আমার কাছে ম্যাচ মনে হয়েছে। যাই হোক, বিষয়টা টেকনিক্যাল দিক। পরিচালক ভাই, আপনি আরও ভালোভাবে দেখবেন, যেহেতু সিনেমাটা ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে, প্রত্যেকটা বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। আমি আর কথা বাড়ালাম না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এবার আপনাদের মানে আমার কথা তো শুনলেন, আপনাদের কথাটাও আমি শুনি। নিচের কমেন্টস বক্সে জানিয়ে ফেলুন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।